বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে তারা প্রোক্লেমেশন অফ রিপাবলিক চায়, তারা নতুন কনস্টিটিউশন চায়। আমাদের প্রত্যেকের মধ্যে সাম পার্সেন্ট অফ শেখ হাসিনা ঢুকে গেছে। হাসনাত সার্জিসরা যখন বলছিল 2 কোটি টাকা নিয়ে দৌড়াদৌড়ি, আমার বলতে ইচ্ছা তোমরা দৌড়াদৌড়ি করো কেন, 2-4 কোটি টাকা নিয়ে যাও। শেখ হাসিনা এই কাজগুলো করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে, উনি ইলেকট্রাল প্রসেসটা বন্ধ করে দিতে চেয়েছেন। আপনি ওকে শুধু ভোট দেওয়ার অধিকার, ওর একটু পেটে ভাতে থাকার অধিকার, ওর একটু করাপশন থেকে দূরে থাকার অধিকার, ছাত্রলীগের পান্ডামি থেকে মুক্ত থাকার অধিকার দেন, ওই দেশকে স্বর্গ মনে করবে। আমরা যদি নিকৃষ্ট গণতন্ত্রটা এনশিওর করতে পারি, আমরা উৎকৃষ্ট গণতন্ত্রের দিকে যাবই, ইটস গ্যারান্টেড। আমাদের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় আসন্ন চ্যালেঞ্জ না, আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে ঢুকে পড়েছি এবং সেটার লক্ষণ আজকে খুব ক্লিয়ারলি আমাদের এখানে দেখা গেছে। কি সেটা একটু মেটাফরিক্যালি যদি বলি, আমরা যে সময় আন্ডার গ্রাজুয়েশনে পড়াশোনা করি, আমাদের অনেকের স্বপ্নের রানী ছিলেন ঐশ্বরিয়া রায়। মানে আমি জানি না ঐশ্বরিয়াকে এখনকার জেনারেশন কিভাবে দেখে। টেকনিক্যালি ঐশ্বরিয়া রায়কে বিয়ে করার সম্ভাবনা আমাদের প্রত্যেকটা ছেলে সে সময়, আমাদের চেয়ে উনি সিনিয়র, কিন্তু প্রত্যেকের ছিল তো, তাই না? এবং আমরা ছেলেরা মনে হয় কোথাও না কোথাও এ ধরনের নায়িকাকে বিয়ে করার স্বপ্ন দেখিও, তার প্রমাণ আছে। খেয়াল করবেন, নায়িকারা যখন বিয়ে করে তার ডিমান্ড কমে যায়, ইজন্ট ইট? এটা কেন? এটা কেন? উনি কাস্ত্রী হয়েছেন তাতে আমার কি আসে যায়, আমি তো সিনেমা দেখছি। সো এটার ব্যাখ্যা আমার কাছে এরকম যে আমাদের সাবকনশিয়াসে কোথাও কোথাও, আমাদের ফ্যান্টাসিতে কোথাও কোথাও এরকম বিয়ে করার চিন্তা হয়তো আমাদের থাকে। এটা প্র্যাগম্যাটিক না। আমরা ঐশ্বরিয়াকে টেকনিক্যালি বিয়ে করতে পারি, কিন্তু এটা আসলে প্র্যাগম্যাটিক বিষয় না। আমি আমাদের এখানে অনেক ইমপ্র্যাগম্যাটিক স্বপ্ন দেখছি অনেককে। আমাদের সবচেয়ে বড় সংকট তৈরি হবে, এবং হয় কি যে স্বপ্নটা আসলে বাস্তব হবে না, সেই স্বপ্নটাকেও যদি আমি সুন্দর মতো প্রেজেন্ট করতে পারি, আমরা অনেকে খুব খুশি হব। যেমন ধরুন, আমি আপনাদের সামনে যদি বলি, ওরা থাকলে সবচেয়ে ভালো হতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে তারা প্রোক্লেমেশন অফ রিপাবলিক চায়, তারা নতুন কনস্টিটিউশন চায়। এ দুটো জিনিস তারা যদি চায়, মানে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক, আমাদের একটা নতুন রাষ্ট্র হবে, আমরা সুন্দর মতো গুছিয়ে একটা দেশের কনস্টিটিউশন লিখে ফেলবো, আইন লিখবো, ওরে বের করে দেব, তাকে সেই করবো, আমরা বিপ্লবীরা বসবো, দেশ পর দিন থেকে অতঃপর সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। এটা ঐশ্বরিয়াকে বিয়ে করার মতো ব্যাপার, আই বিলিভ। ইউ মে ডিসএগ্রি, এবং যে স্বপ্নটা প্র্যাকটিক্যাল না, সেই স্বপ্নটা দেখায় সমস্যা আছে বলে আমি মনে করি, এবং এটাই বিভেদের ভূমি বা ভিত্তি তৈরি করছে। এখন সমস্যাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে খেয়াল করুন। আমরা কেউ কেউ আছি, আমরা দেখতে শুরু করছি দেশটাকে এভাবে করবো, এভাবে করলে আমাদের দেশটা সঠিক হয়ে যাবে। একটা গণতন্ত্রের ট্রান্সফরমেশন এভাবে হয় না, পৃথিবীর কোনো দেশে হয়নি। এবং কেউ যদি মনে করেন বিপ্লব করবেন, আমি বিপ্লবেও বিশ্বাসী না। এই ডিবেট কিন্তু হয়েছে যে আমাদের এখানে যেটা ঘটলো এটা বিপ্লব না গণ অভ্যুত্থান। ফ্রম ডে ওয়ান আমি বলেছি এটা কখনোই বিপ্লব ছিল না। বিপ্লব হলেও বিপ্লব কোনোদিন সাফল্য আনতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি আসছি সেই জায়গায়। বিপ্লব না কেন অনেকবার বলেছি, আজ এখানে আবার একটু বলতে চাই। এই কারণে কেউ কেউ বিপ্লব হয়েছে বলে সবকিছু শেষ হয়ে গেছে, সব ব্যবস্থা শেষ, সব কনস্টিটিউশন শেষ, নতুন করে করবো, এই আলাপটা আনার চেষ্টা করা হচ্ছে। ধরুন জুলাই মাসের কথা তো না, আমি এই সরকারের বিরুদ্ধে অ্যাক্টিভিজম খুব সিরিয়াসলি শুরু করেছি 2011 সাল থেকে, ব্লগে লিখতাম। 2011 কেন? এটা একটা কাট অফ ডেট। 2011 সালে সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। ওদিনই বোঝা গেছিল শেখ হাসিনা কি করতে যাচ্ছেন, তিনি যে ডাকাত হয়ে উঠতে যাচ্ছেন পুরোপুরি। দ্যাট ওয়াজ দ্য ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন। সো আমার একটা ট্র্যাক রেকর্ড আছে, তখন ব্লগে লিখেছি, আফটার দ্যাট 10 বছর ধরে কলাম লিখেছি, টকশোতে কথা বলেছি 7-8 বছর, আর 2 বছর থেকে তো সকাল বিকাল বলছি একেবারে নিজের মতো করে। সো যে কথাটা বলতে চাচ্ছি, আমি এই পুরো মুভমেন্ট, পুরো ব্যাপারটা কম দেখেছি এটা বলছি না। আমি বলছি না সবচেয়ে বেশি দেখেছি, আমি অনেক দেখেছি। সেই জায়গা থেকে বলতে পারি শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ কি ছিল? খুব সিম্পল কয়েকটা অভিযোগ। উনি অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন, উনি আমাকে ভোট দিতে দেন নাই। গণতন্ত্র কিন্তু এতই ক্লিয়ার কাট কথা বলে, যেখানে আপনি ভালো কাজ করলেও আমি আপনাকে ভোট দেব না, এই রাইট আমার আছে। ভাই আপনার দেখতে ভালো লাগে নাই, ধরেন আমি ভোট করতে গেলাম, আমাকে ভোট দিল না, ভাই আপনার চেহারা ভালো না, মেনে নিতে হবে। আমি মানুষকে ঘাট ধরে মানাতে যাব না, দিস ইজ নট ডেমোক্রেসি। এই কারণেই সক্রেটিসের মতো মানুষ কিন্তু ডেমোক্রেসি পছন্দ করতেন না। কিন্তু আমরা যদি ডেমোক্রেসির কথা বলি, তাহলে এটা মানতে হবে মানুষের চিন্তা, মানুষের মতামত ম্যাটার্স।
আমি বলছি জনগণ চায় দেশটাকে এই বানাতে হবে। এই জনগণকে আপনি পেলেন কোথায়? কোথায় পেয়েছেন? কার কাছ থেকে কি আপনি জানতে পেরেছেন? কোত্থেকে জানতে পেরেছেন? আমার প্রশ্ন আমি মনে করি ভ্যালিড, যে শ্রমিক মারা গেছে, ও কি জন্য মারা গেছে আপনি কি তার কাছে গিয়ে জানতে চেয়েছেন? ও সেকেন্ড রিপাবলিক বোঝে? আপনি ওকে শুধু ভোট দেওয়ার অধিকার, ওর একটু পেটে ভাতে থাকার অধিকার, ওর একটু করাপশন থেকে দূরে থাকার অধিকার, ছাত্রলীগের পান্ডামি থেকে মুক্ত থাকার অধিকার দেন, ওই দেশকে স্বর্গ মনে করবে। আমি এরকম মানুষ দেখেছি। ও তো দেশটাকে একেবারে আকাশ পাতাল পাল্টে ফেলতে হবে, ওর কাছে তো চাওয়া এটা ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে সিস্টেমটা আমরা একসেপ্ট করেছি, উনি এটাকে অ্যাডাল্টারেট করেছেন, উনি এটাকে নষ্ট করেছেন, নির্বাচন শেষ করেছেন, উনি মানবাধিকার ধ্বংস করে নিয়ে গেছেন, উনি এখানে করাপশন, মানে ওনার পিয়ন। আমার হঠাৎ মনে পড়ছিল হাসনাত সার্জিসরা যখন বলছিল 2 কোটি টাকা নিয়ে দৌড়াদৌড়ি, আমার বলতে ইচ্ছে তোমরা দৌড়াদৌড়ি করো কেন, 2-4 কোটি টাকা নিয়ে যাও। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা দিচ্ছে, তাই না? সো করাপশন এই জায়গায় চলে গেছে, এগুলো প্রত্যেকটা আমাদেরকে প্রবলেম তৈরি করছিল। সো এইগুলোকে যদি হিল করতে চাই, is it something revolutionary thought? Not at all. যে সিস্টেমটা আমরা 90-এর পর না, আমরা 72 থেকে আমাদের এই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে করতে চেয়েছি, সেই সিস্টেমটাই আমরা চেয়েছি একটু বেটার ফর্মে। আমি একটা সংস্কার কমিশনের সদস্য, এখানে ডক্টর আলী রিয়াজ আছেন, তিনি ইভেন কনস্টিটিউশন সংস্কারেও আমি ধারণা করি কোন রেভলিউশনারি চেঞ্জ এখানে আনা হচ্ছে না। যে চেঞ্জগুলো আনা হবে, যেগুলো আমরা দীর্ঘদিন আলাপ করেছি, আর্টিকেল 70-এর কথা বলি, 116-এর কথা বলি, আমাদের লোকাল গভর্নমেন্টের 59-60-র কথা যদি বলি, এগুলো যতগুলো বলবো প্রত্যেকটা, আমরা বাই ক্যামেরালের কথাও যদি বলি, কোনোটাই কোনো প্যারাডাইম শিফটিং না, ফর গডস সেক। এগুলো ডেমোক্রেটিক, মানে বুর্জোয়া ডেমোক্রেটিক যে কান্ট্রিগুলো আছে, এগুলোতে এগুলো আছে। এটা কোনোটাই রেভলিউশনারি চিন্তা না, কারোর মধ্যে কোনো রেভলিউশনারি চিন্তা ছিল না। কারো কারো ছিল, হ্যাঁ আসছি, কারো কারো ছিল, অনেকের ছিল, বা কারো কারো ছিল। ফলে যেটা দাঁড়িয়েছে, সেটার মধ্যে দাঁড়িয়ে এখন আমি এগুলোকে ফিড করার চেষ্টা করতে পারি। সেই চেষ্টাটা হচ্ছে, কোন রেভলিউশন কি দিনের শেষে আসলে সেখানকার জনগণকে ভালো করেছিল? এই প্রশ্ন আমরা করতে পারি। কোনটাই কি ঠিকমতো সাস্টেইন করেছিল? জোড়া তালি দিয়ে একটা সাস্টেইন করছে চায়নার রেভলিউশন, দিনের শেষে ওটা কি একটা কমিউনিস্ট দেশ আসলে আর আছে? নো। একটা উদ্ভট কনসেপ্ট করে তারা টিকে আছে ফর দ্য টাইম বিং অ্যাট লিস্ট, এবং এক ধরনের অ্যাপারেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট দেখিয়েছে। তো যে কথাটা বলছিলাম, আমি যেটা বুঝি ডেমোক্রেসিটা আসলে আগায় সময়ের সাথে। আসিফ নজরুল বলছিলেন যে কথাটা, আমি ওনার সাথে একটা জায়গায় যোগ করতে চাই। উনি বলেছেন একটা নিকৃষ্ট গণতন্ত্র আর একটা উৎকৃষ্ট গণতন্ত্র। আমি মনে করি আমরা যদি নিকৃষ্ট গণতন্ত্রটা এনশিওর করতে পারি, আমরা উৎকৃষ্ট গণতন্ত্রের দিকে যাবই, ইটস গ্যারান্টেড। এখানে একটা ডিফারেন্স আছে। আপনি ঐশ্বরিয়া রায়কে বিয়ে করা যাবে না জেনে আপনার পাড়ার পছন্দের একজনকে বিয়ে করলে কোনোদিন আর ঐশ্বরিয়াকে বিয়ে করার পথ থাকে না। কিন্তু নিকৃষ্ট গণতন্ত্রকে আপনি প্র্যাকটিস করতে থাকলে আপনি কোনোদিন ঐশ্বরিয়ার মতো উৎকৃষ্ট গণতন্ত্র পাবেন, এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি। কারণ একটা ইলেকটোরাল প্রসেস, মানে শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংস করেছিলেন কেন? তাকে ধ্বংস করতে হয়েছে। উনি একটাও নতুন কাজ করেন নাই, ফর গডস সেক। রাতে সিল মারছিলেন, এই একটা নতুন ইনোভেশন ভোট চুরির ক্ষেত্রে। আর কোনো নতুন কাজ করে নাই, বিচার ব্যবস্থা ভাঙা, পুলিশকে দলের পেটোয়া বাহিনী বানানো, ছাত্রলীগকে বানানো, একটা কোনো নতুন কাজ করে নাই। পৃথিবীতে যেখানে যেখানে যত স্বৈরাচার আছে একই কাজ করেছে, একই কাজ, বরং কমও করেছে কিছু কিছু। যেমন ধরেন অসমাপ্ত আত্মজীবনীর এত নম্বর পৃষ্ঠার এত নম্বর লাইন কি আছে তো এখন আমাদেরকে জিজ্ঞেস করে নাই, তাই না? তুর্কমেনিস্তানের জাস্ট পাস্ট যে প্রেসিডেন্ট ছিলেন, গারবাঙ্গালি মোহাম্মদাভ সম্ভবত নাম, খুবই কঠিন নাম। উনি ঘোড়া পছন্দ করেন, উনি ঘোড়া নিয়ে একটা কবিতার বই লিখছেন। তো মাঝে মাঝে নাকি লোকজনকে থামায় জিজ্ঞেস করে, ওই বইয়ের এত নম্বর কবিতাটা বলো। সো শেখ হাসিনা তো তার চাইতে কম স্বৈরাচারী ছিলেন সম্ভবত। সো আর আমরা অনেক কিছু দেখেছি, আমরা অনেক, শেখ হাসিনা তো নর্থ কোরিয়ার মতো কিম ইল সং এর মৃত্যু দিবসে কোন রকম কোনো আনন্দ করা যাবে না, সবাইকে শোক প্রকাশ করে কাঁদতে হবে। আমাদেরকে কাঁদো বাঙালি কাঁদো বলা হয়েছে, কিন্তু আমাদের কাঁদাই নেই তো। সো শেখ হাসিনার চাইতেও আরো বেশি কাজ করেছে আছে, কিন্তু শেখ হাসিনা এই কাজগুলো করেছেন একটা বিশেষ উদ্দেশ্যে। উনি ইলেকট্রাল প্রসেসটা বন্ধ করে দিতে চেয়েছেন। উনি চেয়েছেন আমি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকবো। সো নির্বাচন যেদিন আপনি বন্ধ করে দেন, বাকিগুলো আসলে একেবারে বাই প্রোডাক্ট, ইন্টেন্সিটি ভ্যারি করে, কম বেশি হয়, ওগুলো বাই প্রোডাক্ট, ওগুলো আসতেই থাকে। এবং নির্বাচনের ভয় যখন কেটে যায়, তখন আপনার সব ভয় কেটে যায়। আপনি যে কাউকে টর্চার করেন, আপনি যদি বিএনপি বা বিরোধী দলকে পেটাতেও চান, আপনি কম পেটাবেন যদি সামনে নির্বাচন থাকে। 5 বছর পর আমি পিটানি খাবো, তাই তো?
সো দেয়ার ইজ সাম ডেটারেন্ট, ইলেকশন এভাবে ডেটারেন্ট, মানে সো কল্ড নিকৃষ্ট ডেমোক্রেসিটাও এভাবে কাজ করে। সুতরাং আমি বলছি না আমাদের সংস্কার প্রয়োজন নেই, প্লিজ, আমি একটা সংস্কার কমিশনের মেম্বার হয়ে এটা বলতেও পারি না টেকনিক্যালি, অন্য প্রত্যেকটা জায়গায় সংস্কারের দরকার আছে। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমরা যদি মনে করি আমরা খুব অল্প সময়ের মধ্যে এই দেশকে সংস্কার করে অসাধারণ লিবারেল একটা স্টেট বানিয়ে ফেলবো, এটা একেবারে ইম্পসিবল চিন্তা। এবং এই আলাপটা মাঠে এনে আমরা সংঘাত তৈরি করছি, এই যে আমরা এখানে দেখলাম। এবং আরেকটা কথাও জরুরি, এটা আমরা ফিল করি না সম্ভবত, আমি প্রায় বলি কথাটা, আমরা এটা হয়তো খেয়াল করি না। আমি বহুবার আমার পার্সোনাল ভিডিওতে বলেছি, মানে একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে বসবাস করার একটা মেজর প্রবলেম আছে, আমি এটা এখন দেখতে পাচ্ছি। স্বৈরাচারী ব্যবস্থা, স্বৈরাচারী মানসিকতা কিন্তু ট্রিকল ডাউন করে। শেখ হাসিনারটা তার মন্ত্রীদের মধ্যে ছড়ায়, মন্ত্রীরটা তার এমপিদের মধ্যে ছড়ায়, সমাজে ছড়ায়, প্রতিষ্ঠানে ছড়ায়, পরিবারে ছড়ায়, ব্যক্তির মধ্যে ছড়ায়। এটা ছড়াতে বাধ্য। আপনি টলারেন্স দেখেন না, আপনি সারাক্ষণ আমারে চিনস এই টাইপের কথা শোনেন, তাই তো? তো ফলে যেটা দাঁড়ায়, আপনারও পাল্টা রিয়াকশনটা ওরকম হয়। এই কথাটা মন দিয়ে শুনবেন। আমি বিশ্বাস করি, আমার মধ্যে কত পার্সেন্ট আছে জানি না, আমাদের প্রত্যেকের মধ্যে সাম পার্সেন্ট অফ শেখ হাসিনা ঢুকে গেছে এই 15 বছরে। কেউ 50%, কেউ 20%। আমরা ইনটলারেন্ট হয়ে উঠছি। আমরা আমাদের বক্তব্যের মধ্যে, ওরা সামনে থাকলে আমি ওদের সামনেই বলতাম, আমরা যদি বলি যে এই পয়েন্টেই আপনাকে মতৈক্যে আসতে হবে, এই স্টেটমেন্টের মানে কি বলেন তো? এই পয়েন্টেই মানে সংস্কার এতদিন করে 2 বছর 2.5 বছর ওমামা ছিলেন, ওমামা থাকলে ওর সামনেই বলতাম, করে এটা নিয়েই করতে হবে, তারপর নির্বাচন হবে, এই পয়েন্টে মতৈক্যে আসতে হবে। বাক্যটা খেয়াল করেন, এটা কি আমাদের এক ধরনের অপিনিয়ন ইম্পোজ করার টেন্ডেন্সি হলো না? আমি আমার টার্মসে তো মতৈক্যের কিছু নাই, এটা মাইনা নাও, ব্যাপারটা এরকম। তো মানে মতৈক্যের ব্যাপার না, মতৈক্য মানে হচ্ছে ডিফারেন্স থাকবে, এবং যারা মাঠে আছে তাদের প্রত্যেকের ডিফারেন্ট ইন্টারেস্ট থাকবে, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আর বিএনপি যদি, আমি তর্কের খাতিরে বলছি, বিএনপি চাওয়া যদি এতই খারাপ হয়, বিএনপি যদি মাসে এতই না চায়, ইলেকশন হলে তো বিএনপির ভরাডুবি হওয়ার কথা, ইজন্ট ইট? একটা ইলেকশন সহসা দিয়ে দিলে বিএনপি ধরাডুবি হয়ে বিএনপি রাজনৈতিক দৃশ্যপট থেকে সরে যাবে, শেষ হয়ে যাবে, হয় না? স্ববিরোধিতার জায়গা আছে। তো যে কথাটা বলছিলাম, আমাদের চ্যালেঞ্জ এটাও খুব বড় একটা জায়গা, সেটা হচ্ছে আমরা নিজের অজান্তেও আমরা স্বৈরাচারী হয়ে উঠেছি 15 বছরে। আমার মধ্যেও আছে, আমি এটা অস্বীকার করছি না, আমি একেবারেই করছি না। ফলে ওই জায়গাটা থেকে সরে আসা, এবং এটুকু বলে শেষ করি, অতি উচ্চাসার দরকার নাই, এমন উচ্চাসা করার প্রয়োজন নাই যেটা এখন করতে যাওয়া মেজর সংকট সমাজের তৈরি করবে। এবং সেই সংকটটা সামাল দিতে দিতে এরপর কি হয়েছিল, এই স্টোরি আমরা সবাই জানি, ফেসবুকে প্রচুর লেখা হয়েছে। ইজিপ্টে সিসি এসেছিল কোন প্রেক্ষাপটে, মুবারককে সরানো হলো, এরপর সবাই মিলে প্রত্যেকের এজেন্ডা নিয়ে ডাই হার্ড নেমে গেল, নেমে গিয়ে কামড়াকামড়ি করতে করতে কথ্য কথাই বললাম, শেষে সিসি এসে ক্ষমতা দখল করলো। এই ঘটনাগুলো ঘটে। সুতরাং একটা দেশ ইউটোপিয়ান ভাবে চলবে, ইউটোপিয়ান ভাবে সব ঠিক হয়ে যাবে, আমি একেবারেই বিশ্বাস করি না। আমাদের ইউটোপিয়ান চিন্তা বাদ দিতে হবে, প্র্যাকটিক্যালি কতটুকু সম্ভব সেটুকু ঠিকঠাক করে আমাদের যাত্রাটা শুরু করা দরকার, এবং ক্রমাগত আমাদের শোরগোলগুলো চালিয়ে যেতে হবে ভবিষ্যতে। এবং আমি আশাবাদী, এই ঘটনার পর আমরা দেখছি আজকে এত লম্বা সময় এখানে অনেক ইয়াং প্রেজেন্ট আছেন, এখানে খুব ভালো চটকদার কথা হচ্ছে না, চটকদার কাজ হচ্ছে না, শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাই, ব্যান্ড শো থাকতো আমরা যখন ইয়েতে থেকে আলোচনা শেষে, কিছুই নেই, বাট স্টিল ইউ আর হিয়ার। সো আমরা আশা করি যে আমাদের সেই জায়গাটা তৈরি হচ্ছে, এবং এই লড়াইটা চালিয়ে যদি 10 বছর 15 বছর 20 বছর পর একটা মোটামুটি ওয়ার্কিং ডেমোক্রেসি আমরা পাই, আমি মোর দেন হ্যাপি উইথ দ্যাট। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।